ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা লেকচার 9টা শুরু করব। লেকচার 8-এ আমরা নর্মাল ডেপথ বের করার কিছু পদ্ধতি দেখেছিলাম এবং তার সাথে আমরা শিয়ার স্ট্রেস, ফ্রিকশন ভেলোসিটি, ল্যামিনার অর ভিসকাস সাব লেয়ার এবং রাফ অ্যান্ড স্মুথ চ্যানেল বাউন্ডারি সম্পর্কে কিছুটা জেনেছিলাম। তো আজকে আমরা চ্যানেলের বাউন্ডারি সারফেসের যে বিভিন্ন ক্লাসিফিকেশান হয় সেটা দিয়ে শুরু করব। তো আমরা আজকে টপিকে চলে আসি। ফার্স্টেই যেটা আমরা পড়ব সেটা হচ্ছে ক্লাসিফিকেশান অফ বাউন্ডারি সারফেসেস। এখন এই যে আমার বিভিন্ন চ্যানেলের যে বাউন্ডারি আছে, লাইক এটা হচ্ছে কোনো একটা চ্যানেল, এই চ্যানেলে ওয়াটার ফ্লো করতেছে, এটা হচ্ছে কি আমার চ্যানেল বাউন্ডারি। এখন এই চ্যানেলের যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারির যে সারফেস সেটা কীরকম হবে তার উপর ডিপেন্ড করে আমরা চ্যানেলের বাউন্ডারিকে 3 ভাগে ভাগ করতে পারি: হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি, হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি অ্যান্ড ট্রানজিশনাল বাউন্ডারি। প্রত্যেকটির ক্ষেত্রে কিছু সার্টেন কন্ডিশন আছে যেগুলোকে হচ্ছে ফুলফিল করতে হয়। যেমন হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারির ক্ষেত্রে আমাদের ফ্রিকশন ভেলোসিটি ইনটু কেএস রাফনেস হাইট ডিভাইডেড বাই নিউ, যেটা হচ্ছে আমাদের কাইনেমেটিক ভিসকোসিটি, মাস্ট বি লেস অর ইকুয়াল 5, এবং রাফনেস হাইট মাস্ট বি লেস দেন দ্য থিকনেস অফ দ্য ল্যামিনার সাবলেয়ার। হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারির ক্ষেত্রে আমাদের যেটা হবে যে ফ্রিকশন ভেলোসিটি ইনটু রাফনেস হাইট ডিভাইডেড বাই কাইনেমেটিক ভিসকোসিটি মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল 70 এবং রাফনেস হাইট ইজ গ্রেটার দেন দ্য ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ার। আর এই 5 এবং 70-এর মধ্যবর্তী যদি কোনো ভ্যালু থাকে সেই ক্ষেত্রে বাউন্ডারিটাকে আমরা বলবো হচ্ছে ট্রানজিশনাল বাউন্ডারি। এখন এখানে এই যে আমরা বলতেছি যে রাফনেস হাইট, মানে আমাদের যে বাউন্ডারি রাফনেস যে এলিমেন্টগুলো আছে তার হাইট যদি আমাদের ল্যামিনার ও ভিসকাস সাবলেয়ারের চেয়ে কম হয় সেই ক্ষেত্রে হাইড্রোলিক্যালি স্মুথ, বেশি হলে হচ্ছে রাফ। বিষয়টা আসলে কি? বিষয়টা আসলে আমি যদি একটু ছোট করে এঁকে বোঝাই, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। আমি জাস্ট হচ্ছে এটা তোমাদেরকে বোঝানোর জন্য আঁকছি, এটা কোনো মানে রিয়েল ইমাজিনেশন না, জাস্ট হচ্ছে তোমাদেরকে বোঝানোর জন্য আমি জাস্ট এটা ড্র করতেছি। ধরো এটা হচ্ছে আমার একটা চ্যানেল বাউন্ডারি। তো আমরা কি জানি যে যদি কোনো একটা চ্যানেলে টার্বুলেন্ট ফ্লো হয় সেই ক্ষেত্রে বাউন্ডারির কাছাকাছি একটা লেয়ার থাকে ও যেখানে হচ্ছে আমাদের ওয়াটার সবসময় কি ল্যামিনার ফ্লো হয়। ধরে নিলাম এটাই হচ্ছে আমাদের সেই লেয়ার যেটাকে আমরা বলছি হচ্ছে ল্যামিনার অর ভিসকাস সাব লেয়ার। এটাকে আমি ডেল্টা ভি দিয়ে প্রকাশ করতেছি। এই থিকনেসটুকুই হচ্ছে আমাদের ল্যামিনার অর ভিসকাস সাব লেয়ারের থিকনেস। আচ্ছা, এখন বাউন্ডারিতে তো বিভিন্ন ধরনের রাফ এলিমেন্ট থাকে। ধরলাম এটা হচ্ছে একটা রাফ এলিমেন্ট, আরেকটা একটু বড় রাফ এলিমেন্ট আছে, এটা হচ্ছে আরেকটু বড় রাফ এলিমেন্ট, এটা আরেকটু বড় রাফ এলিমেন্ট, এরকম কিছু এলিমেন্ট আমরা দেখতে পারতেছি। এখন আমরা একটু লক্ষ্য করি, এই যে এলিমেন্টগুলো আমরা আঁকলাম এদের হাইটকে আমি প্রকাশ করতেছি কে এস দিয়ে। এখন যদি আমার এই রাফনেস হাইট
যে এলিমেন্টটা আছে তার যে হাইট বা এই রাফনেস এলিমেন্টের হাইট যদি আমার এই ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ারের চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে এইখানে যে ভেলোসিটি অফ ওয়াটার যে ডিস্ট্রিবিউশনটা হবে, যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা হবে, তার উপরে এই যে আমাদের রাফনেস ম্যাটেরিয়াল যেগুলো আছে তাদের কোনো এফেক্ট থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের টোটাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটাই ডিপেন্ড করবে ভিসকোসিটি অফ ওয়াটারের উপর, যেটা হচ্ছে আমাদের এই হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারির ক্ষেত্রে সত্য। তাহলে জিনিসটা কি হচ্ছে, যে যদি আমাদের এই রাফনেস হাইট ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ারের ভিতরে থাকে, মানে সে প্রজেক্টেড অবস্থায় থাকবে না, সে ওয়েল কাভার্ড অবস্থায় থাকবে উইদিন ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ার। সো সে কি করবে, সে তখন আমাদের যে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন আছে তার উপর কোনো এফেক্ট ফেলতে পারবে না। তো আমাদের এই ক্ষেত্রে ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা কার দ্বারা এফেক্টেড হবে? ভিসকোসিটি অফ ওয়াটার দ্বারা এফেক্টেড হবে। এখন চলে আসি সেকেন্ড কেসে। এখন আমি আসলাম এই রাফনেস এলিমেন্ট এবং এই রাফনেস এলিমেন্টের ক্ষেত্রে। তো দেখে আমি বলতে পারতেছি যে এদের ক্ষেত্রে আমার রাফনেস হাইট ইজ গ্রেটার দেন ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ার। সো যেহেতু রাফনেস হাইট বেশি, সো এবং সেটা ল্যামিনার অর ভিসকাস সাবলেয়ারের বাইরে প্রজেক্টেড অবস্থায় আছে, এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে, এইখানে যে ভেলোসিটিটা ডিস্ট্রিবিউট হবে সেই ভেলোসিটি ডিস্ট্রিবিউশন এই রাফ এলিমেন্টগুলো দ্বারা এফেক্টেড হচ্ছে। সো এই টাইপের বাউন্ডারিটা হচ্ছে আমার হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি, এবং এরকম কন্ডিশনের ক্ষেত্রে ভিসকোসিটি অফ ওয়াটার হ্যাজ নো ইফেক্ট অন ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, এবং ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা তখন এফেক্টেড হয়ে যায় আমাদের এই সারফেস রাফনেস দ্বারা। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে। তারপরেও জিনিসটা যদি একটু ডিটেইল জানতে চাও, তোমরা হচ্ছে ভেন্টি চাওয়ের বইয়ের হেল্প নিও, আদার অন্যান্য বইও এবং কিছু লেকচার নোটে এই বিষয়ে একটু ডিটেল আছে, সেগুলো একটু দেখো। তারপরেও যার যে কোশ্চেন থাকবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমাকে জিজ্ঞাসা করবা, আমি চেষ্টা করব তোমাদের আনসার দিয়ে দিতে। সো আমি যদি একটু সামারাইজ করি, আমাদের ক্লাসিফিকেশন অফ বাউন্ডারি সারফেস, 3 ধরনের বাউন্ডারি আমরা পাই: হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি, হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি, ট্রানজিশনাল বাউন্ডারি। 3টার ক্ষেত্রেই কন্ডিশন রয়েছে। কি কন্ডিশন? ফ্রিকশন ভেলোসিটি ইনটু রাফনেস হাইট ডিভাইডেড বাই কাইনেমেটিক ভিসকোসিটি। এই টোটাল টার্মের ভ্যালু যদি 5-এর সমান বা ছোট হয় সেই ক্ষেত্রে হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারি, 70-র সমান বা বেশি হলে হাইড্রোলিক্যালি রাফ বাউন্ডারি, ইন বিটুইন 5 and 70 হলে সেটা হচ্ছে ট্রানজিশনাল বাউন্ডারি। এছাড়া যদি আমরা ল্যামিনার সাবলেয়ার এবং রাফনেস হাইটের মধ্যে রিলেশন করি, সেই ক্ষেত্রে কি বলবো, যদি আমাদের রাফ ম্যাটেরিয়ালগুলোর যে রাফনেস হাইট সেটা যদি ল্যামিনার আর ভিসকাস সাবলেয়ারের চেয়ে কম হয়, সেই ক্ষেত্রে রাফনেস হাইট যেহেতু ল্যামিনার আর ভিসকাস সাবলেয়ারের চেয়ে কম, ম্যাটেরিয়ালগুলো আমাদের ল্যামিনার সাবলেয়ারের ভিতরে ওয়েল কাভার্ড অবস্থায় থাকবে। সেই ক্ষেত্রে আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের উপরে সারফেস রাফনেসের কোনো ইফেক্ট থাকবে না, ভেলোসিটি ডিস্ট্রিবিউশন এফেক্টেড হবে শুধুমাত্র ভিসকোসিটি অফ ওয়াটার দ্বারা। কিন্তু যদি আমাদের রাফনেস এলিমেন্টগুলো আমার ল্যামিনার আর ভিসকাস সাবলেয়ারের হাইটের চেয়ে বেশি হয়, সেই ক্ষেত্রে এই রাফনেস এলিমেন্টগুলো প্রজেক্টেড অবস্থায় থাকবে এবং আমাদের ভেলোসিটি ডিস্ট্রিবিউশন রাফনেস এলিমেন্টের দ্বারা এফেক্টেড হবে। সেই ক্ষেত্রে ভিসকোসিটি অফ ওয়াটারের কোনো এফেক্ট থাকবে না। ওকে, আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাই। এই ক্ষেত্রে আমরা এখন যেটা আমি পড়াবো সেটা হচ্ছে যে কোনো একটা চ্যানেলের অ্যালং দ্য ভার্টিক্যাল কিভাবে ভেলোসিটিটা ডিস্ট্রিবিউট হয়ে থাকে আমাদের ইউনিফর্ম ফ্লোর ক্ষেত্রে। যে ইকুয়েশন দ্বারা এটা বোঝানো হয় সেইটা হচ্ছে আমাদের প্র্যান্ডেল ভন কারমান ইউনিভার্সাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল, যেটা হচ্ছে ইকুয়েশন 38।
vz ডিভাইডেড বাই ভি স্টার ইজ ইকাল টু 1/k ln z বাই জেড নট। আমি আরেকটু বলে রাখি যেহেতু মাত্র মনে আসলো, এই যে আমাদের ফ্রিকশন ভেলোসিটি বা ড্র্যাগ ভেলোসিটি যেটাকে আমরা এখানে ভি স্টার দ্বারা রিপ্রেজেন্ট করতেছি, অনেক বই এটাকে ভি এফ দ্বারাও রিপ্রেজেন্ট করা হয়। ভেন্টিচারের বই মোস্ট প্রবলি ভি এফ আছে, সো একই জিনিস, এটা নিয়ে কোনো সমস্যা নেই, যে যেটা ইচ্ছে ইউজ করতে পারো, প্রবলেম নাই। সো এখানে এই টার্মগুলো কি কি, ভি জেড হচ্ছে জেড ডিস্টেন্সে ভেলোসিটি, দ্যাট মিন্স তো এরকমও যদি হয় এখান থেকে জেড ডিস্টেন্সে যে ভেলোসিটিটা থাকবে সেটা হচ্ছে আমাদের ভি জেড। 1/k, এখানে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট যেটাকে ভন কারমান কনস্ট্যান্ট বলা হয়, ভ্যালুটা সাধারণত 0.4 ধরা হয়। আর জেড নড হচ্ছে আমার জিরো ভেলোসিটি লেভেল, যেই পয়েন্টে ভেলোসিটি হচ্ছে জিরো, আর জেড তো হচ্ছে হাইট। সো এই হচ্ছে টার্ম। সো এই ইকুয়েশনটা কিভাবে আসছে এর পিছনে কিছু অ্যাজাম্পশন আছে, এর ডিরাইভেশন বা দেখার দরকার নাই। এটা হচ্ছে তোমরা জানো, তোমাদের যে এরকম ইকুয়েশন দ্বারা আমরা অ্যালং দ্য ভার্টিক্যাল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনকে এক্সপ্রেস করতে পারি। আর পরবর্তীতে যখন লাগবে বা যদি কোনো সময় দরকার হয় সেই ক্ষেত্রে আমি এটা ডেসক্রাইব করবো পুরোটা। এখন এই ইকুয়েশনের মাঝে এই জেড নটের ভ্যালুটা আবার বিভিন্ন বাউন্ডারির জন্য বিভিন্ন রকম হয়। যেরকম হাইড্রোলিক্যালি স্মুথ বাউন্ডারির ক্ষেত্রে এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, হাইড্রোলিক্যালি রাফের ক্ষেত্রে এটা, ট্রানজিশনালের ক্ষেত্রে এটা। এখানে যেই টার্মগুলো আছে সবগুলোই তোমাদের পরিচিত, এটা নিয়ে আমি আর ডেসক্রাইব করলাম না। দেন চলে যাই হচ্ছে আমরা আরেকটা টাইপের ভেলোসিটি মেজারমেন্টে, যদি আমরা ডেপথ এভারেজ ভেলোসিটি নেই। এখন ভ্যানোনি একজন সায়েন্টিস্ট আছেন, উনি এই ইকুয়েশন 38-এর উপর এক্সপেরিমেন্ট করে দেখাইছেন যে যদি আমরা 0.632 ডেপথে ভেলোসিটি মেজার করি তাহলে সেটা ডেপথ এভারেজ ভেলোসিটি অ্যালং দ্য ভার্টিক্যাল যেটা আসবে তার সমান। ডেপথ এভারেজ ভেলোসিটি কি তোমরা অলরেডি জানো, তোমাদেরকে এই সম্পর্কে আগেই পড়ানো হয়েছে। সো কি বললাম তাহলে, যে উনি দেখলেন যে এই ইকুয়েশন 38 যদি আমরা ইউজ করে 0.632 ডেপথে ভেলোসিটি মেজার করি, যে ভ্যালুটা পাই সেটা অ্যালং দ্য ভার্টিক্যালের ডেপথ এভারেজ ভেলোসিটি যা তার সমান আসে। এছাড়াও অন্যান্য এক্সপেরিমেন্ট করে দেখা গেছে যে আমাদের যখন আমরা ডেপথ এভারেজ ভেলোসিটিতে কী করতাম, এভারেজ ভেলোসিটি মেজার করার ক্ষেত্রে আমরা 0.6y ডেপথ নিতাম অথবা 0.2 এবং 0.8 ডেপথের ভেলোসিটি বের করে তার এভারেজ নিতাম। এইভাবে করেও যদি কেউ ভেলোসিটিটা বের করে তার ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি অ্যালং দ্য ভার্টিক্যালের যে ডেপথ ভ্যালু তার সমান আসে। এরপরে আসি হচ্ছে আমরা ক্রস সেকশনাল মিন ভেলোসিটির ক্ষেত্রে। সেটা কি দাঁড়াচ্ছে, কোনো একটা ক্রস সেকশন যদি আমরা নেই কোনো একটা চ্যানেলে, সেই ক্রস সেকশনের মিন ভেলোসিটিটা কত আসবে। তো ক্রস সেকশনাল মিন ভেলোসিটির ক্ষেত্রেও হচ্ছে বিভিন্ন টাইপের বাউন্ডারির জন্য বিভিন্ন ইকুয়েশন। হাইড্রোলিক্যালি স্মুথের জন্য এটা, হাইড্রোলিক্যালি রাফের জন্য এটা, হাইড্রোলিক্যাল ট্রানজিশনালের ক্ষেত্রে এটাও হচ্ছে যে তোমাদের কিভাবে আসতেছে আপাতত দেখার দরকার নাই, কারণ জাস্ট হচ্ছে জেনে রাখো বা জাস্ট হচ্ছে এই কয়েকটা সূত্র একটু জানলে পরবর্তীতে আমরা যদি জাস্ট একটা ম্যাথই আছে যেখানে আমরা হচ্ছে এই ক্রস সেকশনাল মিন ভেলোসিটি ইউজ করে মিন ভেলোসিটি বের করবো না, এই লগগুলো ইউজ করে। সো এটা হচ্ছে যে তোমরা হচ্ছে আপাতত ইন ডিটেল জানার দরকার নাই। এখন সমস্যা হচ্ছে যে তাহলে সিলেবাস অনেক বড় হয়ে যাবে, এই কারণে এত ডিটেল আপাতত না জানলেও চলবে। দেন এই এতক্ষণ যা বললাম তার সাথে এই প্রবলেমটা হচ্ছে একেবারে রিলেটেড। সেখানে কি বলা হয়েছে, একটা ওয়াইড চ্যানেল দেওয়া আছে, রেক্ট্যাঙ্গুলার চ্যানেল 6 মিটার হচ্ছে ওয়াইড, একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেল দেওয়া আছে যার উইথ হচ্ছে 6 মিটার, স্লোপ হচ্ছে 0.25%, চ্যানেলটা হচ্ছে কনক্রিটের তৈরি যার রাফনেস হাইটও দিয়ে দেওয়া আছে।
carries water at a depth of 0.50 meter, compute the mean velocity of the flow. মিন ভেলোসিটি বের করতে বলছে এবং সেকশন দেয়া আছে, সো আলটিমেটলি আমাদেরকে কি বের করতে হবে, ক্রস সেকশনাল মিন ভেলোসিটি বের করতে হবে। সো ক্রস সেকশনাল মিন ভেলোসিটি যেহেতু আমাকে বের করতে হবে এবং আমাকে এখানে বলে দেয়া নাই যে আমার চ্যানেলটা হাইড্রোলিক্যালি স্মুথ, রাফ না ট্রানজিশনাল, এবং আমরা জানি ক্রস সেকশনাল মিন ভেলোসিটির তিনটা ডিফারেন্ট টাইপের বাউন্ডারির জন্য তিনটা ডিফারেন্ট সূত্র রয়েছে। সেই ক্ষেত্রে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে বের করে নিব যে চ্যানেলটা হাইড্রোলিক্যালি স্মুথ, রাফ না ট্রানজিশনাল। সো আমাদের ফার্স্ট কাজ কি হবে, এক নম্বর কাজ হচ্ছে আমাদের স্মুথ, রাফ অর ট্রানজিশনাল এটা বের করা। সো এটা বের করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে করতে হবে হচ্ছে যে ভি স্টার কেএস ডিভাইডেড বাই নিউ। এখানে ভেলোসিটিটাকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, একই কথা, সমস্যা নাই। তোমরা যেহেতু ভি দিয়ে পড়তেছো ভি দিয়ে কইরো, কেউ যদি ইউ দিয়েও করে সমস্যা নাই। সো করলাম, সো এখান থেকে পাইলাম হচ্ছে 205। সো 205 যেহেতু ভ্যালু পাচ্ছি, সো এটা কি 70-র চেয়ে বড়, সো আমার চ্যানেলটা কি হবে, হাইড্রোলিক্যালি রাফ। সো আমরা কি পেয়ে গেলাম, আমাদের চ্যানেলটা হচ্ছে হাইড্রোলিক্যালি রাফ চ্যানেল। সো হাইড্রোলিক্যালি রাফ চ্যানেলের জন্য এখন আমরা যে সূত্রটা আছে সেটা ইউজ করলাম, করে এখান থেকে হচ্ছে আমরা এই ক্রস সেকশনাল মিন ভেলোসিটি বের করে ফেললাম। খুবই সিম্পল। এরকম যদি কখনো লাগে যে কোনো একটা সেকশনের মিন ভেলোসিটি আমার দরকার হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই যে ইকুয়েশনগুলো দেখলাম সেই ইকুয়েশনগুলো ইউজ করে খুব ইজিলি আমার ক্রস সেকশনাল মিন ভেলোসিটিটা বের করে নিয়ে আসতে পারবো। সেটা অনেক ক্ষেত্রেই দরকার হয়, যে কোনো একটা পার্টিকুলার সেকশনের ভেলোসিটি কত, ওই পার্টিকুলার সেকশনে হচ্ছে ডিসচার্জ কত আসবে, সেটা আমাদের অনেক সময় জানার প্রয়োজন পড়ে। এটা তোমরা চ্যানেল ডিজাইনের ক্ষেত্রেও পরে আরও দেখবা। ওকে, এখন আমরা যেই টপিকটা শুরু করব সেটা হচ্ছে নর্মাল স্লোপ অ্যান্ড ক্রিটিক্যাল স্লোপ। সো নর্মাল স্লোপ টার্মটা শুনে বুঝতে পারতেছো যে এটা ইউনিফর্ম ফ্লোর সাথে রিলেটেড কোনো স্লোপ, কারণ নর্মাল টার্মটা তো তখনই আসছে যখন ফ্লোটা ইউনিফর্ম হয়। বিষয়টাও তাই, নর্মাল স্লোপ হচ্ছে সেই লঙ্গিটিউডিনাল স্লোপ যেটা কোনো একটা চ্যানেলে ইউনিফর্ম ফ্লো মেনটেন করার জন্য দরকার হয়। ম্যানিংসের ফর্মুলা এবং চেজির ফর্মুলা দুইটা ইউজ করেই বের করা যায়। ম্যানিংসেরটা যদি ইউজ করি ইকুয়েশন 45, চেজিটা ইউজ করলে ইকুয়েশন 46। দেখে আমরা বুঝতে পারতেছি যদি আমার কাছে এন, কিউ এবং নর্মাল ডেপথ জানা থাকে তাহলে এই ইকুয়েশন 45 ইউজ করে, অথবা যদি আমার কাছে সি, কিউ, নর্মাল ডেপথ জানা থাকে সেই ক্ষেত্রে ইকুয়েশন 46 ইউজ করে খুব ইজিলি আমরা নর্মাল স্লোপ বের করতে পারব। এরপরে যে টার্মটা আসতেছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ। ক্রিটিক্যাল স্লোপ বিষয়টা কি, তো ক্রিটিক্যাল স্লোপ টার্মটা শোনার পরে মাথার মধ্যে একটু ক্রিটিক্যাল ফ্লো বিষয়টা কাজ করে। যেরকম আমাদের মাথায় ক্রিটিক্যাল ফ্লো বিষয়টা কাজ করতেছে, বিষয়টা অনেকটা তাই। এটা হচ্ছে সেই স্লোপ যেই স্লোপে ক্রিটিক্যাল ফ্লো তৈরি হবে। বাট তাহলে সেটা ইউনিফর্ম ফ্লো চ্যাপ্টারে কেন আসতেছে? অবশ্যই তাহলে ইউনিফর্ম ফ্লোর সাথে ক্রিটিক্যাল স্লোপের কোনো একটা রিলেশন আছে। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, একটু চিন্তা করে দেখো যে তোমার কাছে কোনো একটা মানে স্লোপ আছে যেটা হচ্ছে নর্মাল স্লোপ, বা সেখানে তুমি একটা নির্দিষ্ট নর্মাল ডেপথে ইউনিফর্ম ফ্লো হচ্ছে। এখন আমি চাইলে আমার ওই বেড স্লোপটাকে চেঞ্জ করে, নর্মাল ডেপথটাকে চেঞ্জ করে সেটাকে ক্রিটিক্যাল ডেপথে নিয়ে আসতে পারি, যেই ক্রিটিক্যাল ডেপথে ইউনিফর্ম ফ্লোটা ঘটতে থাকবে। বিষয়টা তাহলে কি দাঁড়াচ্ছে, স্লোপটাকে চেঞ্জ করতে করতে ক্রিটিক্যাল ফ্লো যেই পয়েন্টে হচ্ছে সেই পয়েন্টে এনে ফিক্সড করলাম, অ্যাজ ওয়েল অ্যাজ সেইখানে আমার ইউনিফর্ম ফ্লোও হচ্ছে। সো বিষয়টা কি দাঁড়াচ্ছে যে স্লোপটা আমার এরকম হয়ে গেল যেই স্লোপের জন্য আমার ক্রিটিক্যাল ফ্লো ঘটতেছে অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিফর্ম ফ্লো ঘটতেছে।
সো আমরা ওইখানে কি পাচ্ছি, একই সাথে নর্মাল ডেপথও পাচ্ছি, ক্রিটিক্যাল ডেপথও পাচ্ছি। এই যে স্লোপ, এটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল স্লোপ। সো এখানে দেখো বলে দেওয়া আছে, ক্রিটিক্যাল স্লোপ ইজ দ্য লঙ্গিটিউডিনাল স্লোপ ইন দ্য চ্যানেল ফর হুইচ দ্য ফ্লো ইজ বোথ ক্রিটিক্যাল অ্যান্ড ইউনিফর্ম। সো এটা হচ্ছে খুবই সিম্পল একটা ডেফিনেশন। এবং এই যে কথাটা এখানে বলে আছে, দ্যাট দিস মিনস দ্যাট ইউনিফর্ম ফ্লো অকার্স অ্যাট এ ক্রিটিক্যাল স্টেট। সো নর্মাল স্লোপ ইজ ইকুয়াল টু ক্রিটিক্যাল স্লোপ। ফর ক্রিটিক্যাল স্লোপ Vn ইজ ইকুয়াল টু Vc এবং Yn ইজ ইকুয়াল টু Yc। এখানে অনেকেই হয়তো যদি অন্যান্য কিছু বই পড়াশোনা করো, সেই ক্ষেত্রে হয়তো লিমিট স্লোপ একটা টার্ম শুনবা। SL দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপের মাঝে যেটা সবচেয়ে মিনিমাম ভ্যালু, সেটাকেই বলা হয় হচ্ছে লিমিট স্লোপ। সবচেয়ে মিনিমাম ক্রিটিক্যাল স্লোপ, এটাই হচ্ছে আমাদের লিমিট স্লোপ। জাস্ট এতটুকুই জানো। ঠিক সেম ম্যানিংসের ফর্মুলা, চেজের ফর্মুলা, দুইটা থেকেই হচ্ছে আমরা চাইলে ক্রিটিক্যাল স্লোপ বের করতে পারি। এখন ক্রিটিক্যাল স্লোপের প্রবলেম যদি আমরা সলভ করতে যাই, আমাদের ক্ষেত্রে দুইটা কেস সামনে চলে আসে। কি কেস? তো এক নম্বরে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে যে, যদি তোমাকে ডিসচার্জ দিয়ে দেওয়া থাকে, তখন তুমি কিভাবে ক্রিটিক্যাল স্লোপ বের করবা। এর আগে আমি একটা কথা একটু তোমাদেরকে মনে করাই, সবাই একটু রিকল করো। যেহেতু তোমরা ল্যাবে অলমোস্ট 6-7টা টেস্ট করে ফেলছো, আমরা কিন্তু প্রত্যেকটা অলমোস্ট এক্সপেরিমেন্টেই কন্ডিশন অফ ক্রিটিক্যাল ফ্লো ইউজ করে ডিসচার্জ বা মিন ভেলোসিটি বের করছি। এবং আমরা একটা টার্ম ইউজ করতাম যে ক্রিটিক্যাল ফ্লো সেকশন হচ্ছে একটা কন্ট্রোল সেকশন। এর কারণ কি? এর কারণ হচ্ছে এটা ডেপথ এবং ডিসচার্জের মাঝে একটা ডিরেক্ট রিলেশন তৈরি করে। তাহলে যেই পয়েন্টে ক্রিটিক্যাল স্লোপ তৈরি হচ্ছে সেটাও তো একটা ক্রিটিক্যাল সেকশন। সো এখানেও তো আমরা এই নর্মাল ডেপথ বলি বা ক্রিটিক্যাল ডেপথ বলি, তার সাথে ডিসচার্জের একটা ডিরেক্ট রিলেশন থাকবে। সো এখন ফার্স্ট কেজে যেটা তোমাকে আমি বলে দিলাম যে ডিসচার্জ আমি তোমাকে দিয়ে দিলাম, তখন তুমি কি করবা, কিভাবে তুমি ক্রিটিক্যাল স্লোপটা বের করবা। তো ডিসচার্জ যদি দিয়ে দেই, তুমি ফার্স্টেই কন্ডিশন অফ ক্রিটিক্যাল ফ্লো ইউজ করে ক্রিটিক্যাল ডেপথ, যেটা নর্মাল ডেপথের সমান একই কথা, সেটা আগে বের করবা। তাহলে ফার্স্ট কাজটা কি হবে, ডিসচার্জ যদি আমাদের জানা থাকে, সেই ক্ষেত্রে আমরা ফার্স্টেই কন্ডিশন অফ ক্রিটিক্যাল ফ্লো ইউজ করে আমরা নর্মাল ডেপথ বা ক্রিটিক্যাল ডেপথটা বের করব। দেন যখন আমরা ক্রিটিক্যাল ডেপথ পেয়ে গেলাম, তখন আমরা চলে যাব হচ্ছে ইকুয়েশন 47 বা 48-এ, যেটা দরকার হয় সেটা ইউজ করে আমরা বাকি প্যারামিটারগুলোর ভ্যালু বের করে দেন আমরা ক্রিটিক্যাল স্লোপ বের করব। এটা হচ্ছে আমাদের কেস 1। আমি আরেকবার একটু বলি, তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে কিউ, ফার্স্টেই বের করব হচ্ছে আমরা ওয়াইসি বা ওয়াইএন, যাই বলি না কেন। দেন চলে যাব হচ্ছে ইকুয়েশনে 47 অর 48 ইকুয়েশনে, যে এ আর যা যা লাগে ভ্যালুগুলো বের করে দেন সেখান থেকে হচ্ছে আমরা ক্রিটিক্যাল স্লোপ বের করব। এখন আসি 2 নাম্বার কেসে। কন্ডিশনটা এরকম যে তোমাকে নর্মাল ডেপথ বলে দেয়া আছে, সেখান থেকে তোমাকে ক্রিটিক্যাল স্লোপ বের করতে হবে। মানে তুমি কোনো একটা পার্টিকুলার চ্যানেলে নর্মাল ডেপথ জানো, তো সেই ডেপথের জন্য অ্যাসোসিয়েটেড ক্রিটিক্যাল স্লোপ কত সেটা বের করো। সেই ক্ষেত্রে কি করবা? সো এরকম কন্ডিশনের ক্ষেত্রে ফার্স্টে যেটা করতে হবে যে নর্মাল ডেপথ যেহেতু আমি জানি, অ্যাসোসিয়েটেড মিন ভেলোসিটি বা ডিসচার্জ বের করতে হবে ইউজিং দ্য কন্ডিশন অফ ক্রিটিক্যাল ফ্লো। ফার্স্টে আমি কি জানি? ডেপথ জানি। সেখান থেকে আমি কন্ডিশন অফ ক্রিটিক্যাল ফ্লো ইউজ করে ভেলোসিটি বা ডিসচার্জ বের করব। দেন ভেলোসিটি বা ডিসচার্জ যদি আমি পেয়ে যাই, সো আমি তখন খুব ইজিলি
ইকুয়েশন 47 বা 48-এর হেল্প নিয়ে ক্রিটিক্যাল স্লোপ বের করতে পারবো। সো বিষয়টা কি, আমাকে ফার্স্টেই দিয়ে দেয়া আছে হচ্ছে নর্মাল ডেপথ। সো নর্মাল ডেপথ আমি জানি, সেই নর্মাল ডেপথ থেকে আমাকে ফার্স্টেই বের করতে হবে হচ্ছে ভেলোসিটি অথবা ডিসচার্জ। সো ভেলোসিটি এবং ডিসচার্জ এবং কি কন্ডিশন অফ ক্রিটিক্যাল ফ্লো ইউজ করতে হবে। যদি ডিরেক্ট কোনো চ্যানেলের জন্য সূত্র ইউজ করতে পারি ডিরেক্ট সূত্র ইউজ করব, যদি না হয় দুইটা সেকশন নিয়ে সেখানে বার্নৌলি ইকুয়েশন অ্যাপ্লাই করেও কাজ করা যায়। এগুলো অলরেডি তোমরা দেখে আসছো, এগুলো আমি এখানে আর ডিটেল বলতেছি না, এগুলো অলরেডি তোমরা ক্রিটিক্যাল ফ্লোতেও পড়ছো অ্যাজ ওয়েল অ্যাজ তোমরা ল্যাবেও হচ্ছে এই কাজগুলো করে আসছো। দেন ভি কিউ বের হয়ে গেল, ইকুয়েশন 47 আর 48-এ চলে গেলাম, সেখান থেকে ক্রিটিক্যাল স্লোপ বের করে ফেললাম। এই যে কথাগুলো আমরা এক্সপ্লেন করলাম, এইটা আমরা এখন একটা প্রবলেম দেখব। এই প্রবলেমের মাঝে এই সবগুলো কথারই হচ্ছে রিফ্লেক্ট আমরা পেয়ে যাব। এখানে কি দেয়া আছে, একটা রেক্টেঙ্গুলার চ্যানেল দেয়া আছে। এই হচ্ছে আমার একটা রেক্টেঙ্গুলার চ্যানেল যার বটম উইথ হচ্ছে 6 মিটার, আলফার ভ্যালু দেয়া আছে, এন হচ্ছে আমার 0.020। এক নাম্বার, যখন আমাকে নর্মাল ডেপথ 1 মিটার বলে দেয়া আছে এবং ডিসচার্জও বলে দেয়া আছে 11 মিটার কিউব পার সেকেন্ড, নর্মাল স্লোপ বের করতে বলা হয়েছে। খুবই ইজি, ডিরেক্ট চলে যাব ইকুয়েশনে, এস এন ইজিক্যাল টু এত, মান বসাইলাম, ভ্যালু চলে আসলো, কোনো ঝামেলা নাই। 2 নাম্বার, ডিটারমাইন দ্য ক্রিটিক্যাল স্লোপ হোয়েন কিউ ইজিক্যাল টু 11 মিটার কিউব পার সেকেন্ড। এখন দেখো লাস্ট স্লাইডে যেই জিনিসটা এক্সপ্লেন করে আসলাম, কেস নাম্বার 1 আমাকে ডিসচার্জ বলে দেওয়া আছে, তখন আমাকে বের করতে বলা হচ্ছে ক্রিটিক্যাল স্লোপ। সো যেহেতু ডিসচার্জ বলে দেওয়া আছে, ফার্স্টে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ক্রিটিক্যাল ডেপথ বা নর্মাল ডেপথ বের করতে হবে। যেহেতু ক্রিটিক্যাল স্লোপ, সো ক্রিটিক্যাল ডেপথ আর নর্মাল ডেপথ সেম। সো আমরা ক্রিটিক্যাল ডেপথ বের করতেছি ইউজিং দ্য কন্ডিশন অফ কি ক্রিটিক্যাল ফ্লো। সো ইউজিং দ্য কন্ডিশন অফ ক্রিটিক্যাল ফ্লো যদি আমি ইউজ করি, যেহেতু রেক্টেঙ্গুলার চ্যানেল, আমি ক্রিটিক্যাল ডেপথের সাথে ডিসচার্জের ডিরেক্ট রিলেশন পেয়ে যাই, ওয়াইসি ইজিক্যাল টু কিউব রুট আলফা কিউ স্কোয়ার ডিভাইডেড বাই জি বি স্কোয়ার, এই ইকুয়েশনের মাধ্যমে। সো অ্যাপ্লাই করে ফেললাম, দেন ওয়াই সি বা ওয়াই এন চলে আসলো, দেন এখান থেকে এস সি আমরা বের করে ফেলতে পারতেছি। 3 নাম্বারে যেটা বলে দেওয়া আছে যে ক্রিটিক্যাল স্লোপ বের করো যখন নর্মাল ডেপথ তোমাকে বলে দেওয়া আছে। সো কেস নাম্বার কি 2। তো নর্মাল ডেপথ আমি জানি, তো আমাকে কি করতে হবে, ঠিক সেম, আগে কন্ডিশন অফ ক্রিটিক্যাল ফ্লো ইউজ করো, ইউজ করে ডিসচার্জ বের করো, না হলে ভেলোসিটি বের করো। যেহেতু রেক্টেঙ্গুলার চ্যানেল, সেই ক্ষেত্রেও আমরা খুব ইজিলি হচ্ছে ক্রিটিক্যাল ফ্লোর কন্ডিশন থেকে জানি যে অ্যাট ক্রিটিক্যাল স্টেট অফ ফ্লো velocity head is equal to half of hydraulic depth, এই যে কন্ডিশনটা আমরা জানি। সো এইখানে আমরা খুব ইজিলি ডিসি, যেটা হাইড্রোলিক ডেপথ অ্যাট ক্রিটিক্যাল স্টেপ, সেটাকে আমরা লিখতে পারতেছি ওয়াইসি। কারণ কি, রেক্টেঙ্গুলার চ্যানেলের ক্ষেত্রে হাইড্রোলিক ডেপথ ইজ ইকুয়াল টু ডেপথ অফ ফ্লো। সো এখান থেকে আমাদের ভিসি বের হয়ে গেল, দেন আমরা ইকুয়েশন ইউজ করে ক্রিটিক্যাল স্লোপ বের করে ফেললাম। সো আশা করি লাস্টের যে দুইটা কেস হচ্ছে এক্সপ্লেন করা হয়েছিল সেটা এখন তোমাদের কাছে একেবারে ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি না হয় ক্লাসে অবশ্যই হচ্ছে আমাকে জিজ্ঞাসা করবা। সো এই পর্যন্তই, তোমরা যা যা হচ্ছে দেখলে এগুলো একটু সুন্দর করে একটু গুছায় পড়াশোনা করো, তাহলে হচ্ছে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আর না হলে ক্লাসে তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবা। সো সবাই ভালো থাকো, ইনশাল্লাহ নেক্সট লেকচারে দেখা হবে।